খেলা চলছে বিশ্বজুড়ে। শুধু ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে আরও দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। দেখে নিচ্ছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর এবং আজকের আলোচনার বিষয়বস্তু ক্রীড়াঙ্গনের হালচাল। এর বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যেষ্ঠ প্রতিবেদক নোমান আব্দুল্লাহ। স্বাগত আপনাকে এখন স্টুডিওতে। ধন্যবাদ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবল ব্যস্ত সময় কাটাচ্ছে বাফুফে। সেখানে বয়সভিত্তিক বিভিন্ন দল খেলছে, বাংলাদেশ জাতীয় দল খেলছে। তবে সব ছাপিয়ে ক্রিকেট আঙ্গনে আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি প্রেসিডেন্ট, তাকে নিয়ে যে আলোচনা সমালোচনা চলছিল দীর্ঘ 1-1.5 মাস ধরে, অবশেষে সেটার কি অবসান হতে চললো? কারণ আমরা জানতে পেরেছি যে তিনি ইতিমধ্যেই দেশে চলে এসেছেন। সাহেব ধন্যবাদ। একটা গুঞ্জন তো শেষ হচ্ছে যে তিনি দেশে ফিরেছেন যেহেতু, সুতরাং তিনি আর দেশে ফিরবেনই না কখনো, বা বিসিবি সভাপতির দায়িত্বে ফিরবেন না, সেই গুঞ্জনটা তো অবশ্যই শেষ হচ্ছে। তবে আমিনুল ইসলাম বুলবুলকে সম্ভবত অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, কারণ তিনি যে সময়টাতে দেশে ছিলেন না, এর মধ্যে অনেকগুলো ঘটনা কিন্তু দেশের ক্রিকেটে ঘটে গেছে। আপনি জানেন যে এর মধ্যে এনএসসিতে হচ্ছে ক্লাব সংগঠকরা বা সাবেকরা তারা মিলে হচ্ছে একটা অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেটিরও সময় অনেকটা শেষ হয়ে এসেছে। এর মধ্যে আমরা যতটুকু জেনেছি ওভার দ্য ফোনে তার সঙ্গে বিসিবি সভাপতির সঙ্গে তদন্ত কমিটির অনেক কথা হয়েছে। তবে তার সঙ্গে তিনি যেহেতু দেশে ফিরেছেন, তার সঙ্গে সামনাসামনি তাদের নিশ্চয়ই কথা হবে। এবং আমরা আরেকটা জিনিস জেনেছি যে তিনি তদন্ত কমিটির কাছে দাবিও জানিয়েছিলেন যে সময়টা যেন একটু বাড়ানো হয়। তো সেটি যদি আর 2-4 দিন 5 দিন বাড়ানো হয়, এর মধ্যে তিনি নিশ্চয়ই তাদের বারবারই তাদের তদন্তের মুখে বা তাদের প্রশ্নের মুখে তাকে পড়তে হবে। এবং সেখান থেকে কি রেজাল্ট আসে, আলটিমেটলি তিনি এই পদে থাকতে পারবেন কিনা, কতদিন থাকতে পারবেন, এই সব বিষয়ে কিন্তু আসলে দেখার আছে। গতকাল ইফতিখার রহমান মিঠু, যিনি একই সঙ্গে বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব এবং বোর্ড পরিচালক, তিনি বলেছেন যে তিনি যখন অস্ট্রেলিয়াতে ছিলেন তখনও ওভার দ্য ফোনে কথা হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে কোনো যোগাযোগ নেই, বিসিবিতে একটা অচল অবস্থা চলছে। সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখেন? আসলে দেখেন সাহাব, আমার কাছে মনে হয় যে বুলবুল যখন হচ্ছে বিসিবি সভাপতি হয়ে আসেন, তখন তিনি তার যে কমিটিটা নিয়ে তিনি বিসিবিতে আসেন, যে 25 জন পরিচালকের নিয়ে, এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জাতীয় নির্বাচনের পর থেকে আপনি দেখবেন যে এই পরিচালকদের মধ্যেই কিন্তু একটা বিভক্তি তৈরি হয়েছে। আপনি দেখবেন যে বেশ কিছু পরিচালক সরকারপন্থী হয়ে দাঁড়িয়েছেন, কিছু পরিচালক বুলবুলপন্থী হয়ে দাঁড়াচ্ছেন। এই অবস্থায় আমরা দেখেছি যে কিছু কিছু ঘটনা সত্য যে আসলেই বুলবুলের সঙ্গে পরিচালকদের অনেক দূরত্ব তৈরি হয়েছে। কিছু কিছু কথা সত্য যে ক্রিকেট বোর্ডে কিছুটা অচল অবস্থা অবশ্যই তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ যখন যায়নি তারপর থেকেই কিন্তু পরিচালকদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে এবং জাতীয় নির্বাচন সেখানে অবশ্যই এটা বড় প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে। এরপর আমরা দেখেছি 2-1 পরিচালক পদত্যাগ করেছেন। আমরা শুনতে পাচ্ছি যে আরও কয়েকজন পরিচালক পদত্যাগের পথে আছেন। আমি যতটুকু ধারণা করি সাহাব, আমার কাছে মনে হয় যে যেই পরিচালকরা পদত্যাগ করছেন তাদের 2-1 ছাড়া, বিশেষ করে ইশতিয়াক আহমেদ, তার হয়তো বা আর ক্রিকেট বোর্ডে আসারই ইচ্ছা নেই, তার ব্যাপার আলাদা। কিন্তু 2-1 জনের আমার কাছে মনে হয় যে এরকম চিন্তাভাবনা আছে যে যদি এই কমিটি পরিবর্তিত হয়, আবার যদি নির্বাচন হয়, তখন তারা আবার নির্বাচন করে এখানে আসতে চান। নোমান আব্দুল্লাহ, আপনার কাছে আবারও ফিরবো। বুলবুল আহমেদ যেহেতু দেশে চলে এসেছেন, নিশ্চয়ই এই সমস্যাগুলোর একটা সমাধান নিশ্চয়ই আসবে। তবে দর্শক, এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। ক্রীড়াঙ্গনের হালচালের আলোচনায় ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল দলের আলোচনা তো থাকবেই। বাংলাদেশ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে এবং সেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 2-0 গোলে জিতেছে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ডেফিনেটলি খুব কঠিন একটা লড়াই ছিল। সেই লড়াইয়ে রোনান সুলিভানের একমাত্র গোলে বাংলাদেশ ড্র করেছে। তবে এই ম্যাচ নিয়ে অনেক সমালোচনাও আছে যে বাংলাদেশের ফরমেশনগুলো ঠিকঠাক ছিল কিনা, মিডমাঠ ঠিক কতটা শক্তিশালী হওয়া দরকার ছিল ভারতের বিপক্ষে, সেই প্রসঙ্গগুলো থাকছে। আপনার পর্যবেক্ষণ কি আসলে এই ম্যাচকে? প্রথমে একটু বলে দিই, রোনান সুলিভান কালকে গোল পাননি, তিনি অ্যাসিস্ট করেছেন। দুটো গোলই এসেছে, ভারতের গোলটা এবং বাংলাদেশের গোলটা, দুটো গোলই এসেছে হচ্ছে কর্নার থেকে। ভারতীয়রা যেটা করেছে যে তারা কর্নার থেকে যে শটটা নিয়েছে, তাদের যিনি গোল করেছেন তিনি একেবারে ফাঁকা বক্সে পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের ডিফেন্ডাররা পুরোপুরি মার্ক করতে পারেননি তাকে, একেবারে ফাঁকা বক্সে পেয়েছেন, তিনি গোল করেছেন। বাংলাদেশও যেটি হয়েছে, অনেকটাই রিয়াদ যিনি গোল করেছেন, তিনিও ডিফেন্ডার বাংলাদেশের, তিনিও অনেকটা ফাঁকাই পেয়েছেন, বল হাওয়ায় ভাসছিল, তিনি শট করেছেন।
আমার কাছে মনে হয়েছে যে দুটো দলেরই এটাকে আপনি একটা সাফের ড্রেস রিহার্সাল, ফাইনালের ড্রেস রিহার্সাল বলতে পারেন, কারণ হচ্ছে এই দুটো দলকে আমরা ঘুরে ফিরে ফাইনালে দেখতে পাই। তবে বাংলাদেশের জন্য গতকালকের ম্যাচটাতে আপনি যেটি বলছিলেন যে মিডফিল্ড নিয়ে অনেক কথা হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের ডিফেন্স নিয়ে একটু কথা বলার দরকার আছে। এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবেন। ফিনিশিংয়েও আমরা দেখেছি যে প্রথম ম্যাচ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা মিস্টেক কিন্তু বাংলাদেশ করেছে, খুব সহজ কিছু গোলের সুযোগ তারা হাতছাড়া করেছে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। নেক্সট যেহেতু সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, এখন পর্যন্ত নেপাল সাধারণত এই টুর্নামেন্টগুলোতে যেভাবে খেলে আমরা এখন পর্যন্ত তাদেরকে সেই খেলায় দেখিনি। 3টা ম্যাচ তারা খেলেছে, এর মধ্যে বেশ কষ্টার্জিত একটা জয় তারা পেয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে, খুবই দুর্বল দল। মালদ্বীপের সঙ্গে তারা 1-1 গোলে ড্র করতে হয়েছে। সুতরাং বাংলাদেশকে নেপাল ম্যাচের আগে অবশ্যই সতর্ক হয়ে নামতে হবে। সিনিয়র দলে হামজা চৌধুরী আর জুনিয়র দলে রোনান সুলিভানের রোলটা কি একই হয়ে যাচ্ছে কিনা? অনেকটাই একই। এখন পর্যন্ত মনে হচ্ছে রোনান সুলিভান মাত্র 2টো ম্যাচ খেলেছেন, তাতেই মনে হচ্ছে যে মেইন রোলটা তিনিই প্লে করছেন, পুরো দলকে তিনি চালিয়ে নিচ্ছেন, যেটা আমরা অনেক সময় বড় প্লেয়ারদের ক্ষেত্রে শুনি, লিওনেল মেসির ক্ষেত্রে শুনি, বা আমরা ওজিলদেরকে বা হচ্ছে জাভি ইনিয়েস্তাদেরকে যেই রোলে দেখতাম। আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে হ্যাঁ, তিনি অনেকটা দলকে এখন চালিয়ে নিয়ে যাচ্ছেন আর কি। নোমান, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে আলোচনা করছি, সঙ্গে রয়েছেন আমার সাথে জ্যেষ্ঠ প্রতিবেদক নোমান আব্দুল্লাহ। আমরা বাংলাদেশের জুনিয়র ফুটবল টিম নিয়ে আলোচনা করছিলাম, সাব-20 চ্যাম্পিয়নশিপের। যদি সিনিয়র টিমের কথা বলি, ভিয়েতনামের বিপক্ষে যে ম্যাচ আগামীতে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের আগে ভিয়েতনামের ম্যাচ থেকে আপনার কাছে কি মনে হয়েছে যে বাংলাদেশের আসলে সিঙ্গাপুরের ম্যাচের জন্য কিভাবে প্রস্তুত হওয়া উচিত? সাহাব, বাংলাদেশ অনেকগুলো ভুল করেছে ভিয়েতনামের বিপক্ষে, অবশ্যই সেগুলোতে অ্যাড্রেস করতেই হবে, এবং সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই নামতে হবে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মধ্যেই ওই ম্যাচের পর আরও 2-3 দিন সময় পেয়ে গেছে, সুতরাং নিশ্চয়ই তারা সেসব নিয়ে আলোচনা করবে। তাও আমার কাছে একটা জিনিস মনে হয় যে সাহাব, বাংলাদেশ যে দলের সঙ্গে হচ্ছে মূল টার্গেট তো হচ্ছে বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচ। তার আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ হিসেবে যেটি খেলেছে সেটি আরও ভালো দলের বিপক্ষে খেলেছে। ভিয়েতনামের সঙ্গে সাধারণত বাংলাদেশ ম্যাচ খেলার সুযোগ পায় না, বা পাওয়ার কথাও না। 103 নাম্বার দলের সঙ্গে খেলেছে বাংলাদেশ, 181 নাম্বারের দল। সুতরাং সিঙ্গাপুরের সঙ্গে আমি যদি ভুল না করি, সিঙ্গাপুর সম্ভবত 147-48 নাম্বারের একটা দল। তার আগে বাংলাদেশ যেহেতু ভিয়েতনামের সঙ্গে খেলে ফেলেছে, নিশ্চয়ই বাংলাদেশ নিজেদের সামর্থ্য বুঝতে পেরেছে, বাংলাদেশের কোথায় কোথায় ভুল আছে সেটি বুঝতে পেরেছে। আমার কাছে মনে হয় ভিয়েতনামের মতো দলের বিপক্ষে খেলে ফেলার পর সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের খেলা অনেকটাই সহজ হবে, এবং তাদের সঙ্গে অলরেডি বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে। সুতরাং সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের খুব ভালো জানাশোনা আছে। নির্দিষ্ট প্ল্যানের অভাব আছে কিনা আপনার কি কোনোভাবে এটা মনে হয়েছে বাংলাদেশ? একটা ব্যাপার তো থাকতে পারে যে বাংলাদেশ যেহেতু তাদের টার্গেটটা অ্যাচিভ করতে পারেনি, যেহেতু বাংলাদেশ আগেই হচ্ছে সিঙ্গাপুর এশিয়ান কাপ থেকে বাছাই থেকে ছিটকে গেছে, সুতরাং বাংলাদেশের তো কোনো এখন এই মুহূর্তে টার্গেট নেই। এটা অনেকটা, যদিও কোয়ালিফায়ারের ম্যাচ বাংলাদেশের জন্য একটা জাস্ট আনুষ্ঠানিক একটা ম্যাচ, একটা প্রীতি ম্যাচের মতো একটা আনুষ্ঠানিক ম্যাচ। সুতরাং তারপরেও আপনি যেটি বলছেন যে হ্যাঁ, অবশ্যই একটা টার্গেট বাংলাদেশের থাকা উচিত, একটা গেম প্ল্যান তো অবশ্যই তারা সেট করবে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ আগে থেকে যাওয়ার আগেও যেটি বলে গিয়েছে, বাংলাদেশ এই ম্যাচটা জিততেই চাইবে, এবং বাংলাদেশের জেতার সর্বোচ্চ সুযোগও আছে। অসংখ্য ধন্যবাদ নোমান আব্দুল্লাহ আপনাকে। বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে যেই ভুলগুলো করেছে সেটা শুধরে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো গেম প্ল্যানে খেলবে এবং সেখান থেকে জয় নিয়ে আসবে, এটাই প্রত্যাশিত। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।